হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি, যাচ্ছি যাচ্ছি। জ্যাঠামণি, চলো দার্জিলিং এ যাবো, জিনিস কিনতে হবে না? আজ হবে না রে অর্ক, আমাকে এক্ষুনি একবার বালিগঞ্জে যেতে হবে। হঠাৎ বালিগঞ্জে কেন? ক্যালকাটা ব্যাংকের বেহালা ব্রাঞ্চের ম্যানেজার চারু চ্যাটার্জির স্ত্রী নন্দিনী চ্যাটার্জি কিছু কথা বলার জন্য আমাকে ডেকেছে। খুব জরুরি। জ্যাঠামণি, ওরা রহস্য আছে নাকি গো? অবশ্যই, দর্শন আঘাতে আমাকে ডাকবে কেন? তাহলে চলো জ্যাঠামণি, আমিও তোমার সঙ্গে যাবো। তুই যাবি? আমার কাজে কিন্তু সবসময় বিপদ থাকে। ও তুমি চিন্তা করো না, আমি ঠিক সামলে নেবো। বেশ, চল। চারুবাবু আপনাকে ঠিক কি বলেছিলেন? বেশ কিছুদিন হলো ওকে খুব টেন্স দেখছিলাম। ও ঠিক মতো খাচ্ছিল না আর ঘুমোচ্ছিল না। আর বেশ কতগুলো ফাইল নিয়ে তার মধ্যে ও মুখ বুঝেই বসেছিল। 26 তারিখ সকালে আমি বিরক্ত হয়ে ওর কাছে জানতে চাইছিলাম ওর কি হয়েছে। হ্যাঁ গো, রাত থেকে দেখি তুমি এই ফাইলটা নিয়ে বসে আছো। এইভাবে রাত জাগলে তো তোমার শরীর খারাপ করবে। নন্দিনী, দেবাশিস আমার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু ও যা করেছে এটা নিছক ভুল নয়, ভয়াবহ অপরাধ। 50 কোটি টাকা ও কোম্পানির নামে ব্যাংক থেকে পাচার করেছে। আজ যদি আমি ফাইলে সই না করি তাহলে অডিটে কারণ ধরা পড়বে। আর যদি এই ফাইলে আমি আজ সই করি তাহলে সারা জীবনের মতন আমি ওর পাপের অংশীদার হতে পারি। তুমি দেবাশিসকে কেন বলছো না? ওর ক্ষমতা আছে, ও যে করে হোক টাকাটা ম্যানেজ করে দিতে পারবে। ক্ষমতা ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় নন্দিনী। দেবাশিস এখন আর সেই পুরনো বন্ধু নেই। আমি আজ রাতে ওইখানে যাব, ওর সাথে দেখা করব। ও যদি সারেন্ডার করে ভালো, নাহলে আমি আমি নিজেই পুলিশে যাব। না না, আজকে তুমি যেও না, আমার মনটা যেন কেমন খুব ডাকছে। আমার খুব ভয় করছে গো। ভয় আমারও করছে না। কাল বিকেলে দেবাশিস আমাকে ফোন করেছিল, ওর গলাটা স্বাভাবিক ছিল না। ও আমাকে ফোন করে বলল যদি আমি ফাইলে সই না করি একটা খারাপ ব্যবস্থা করবে। এটা তো সরাসরি হুমকি। তুমি কেন দেবাশিসাকে বলছো না? ছোটবেলার বন্ধু তো, ভাবছি আপনার সামনে কি একবার বুঝিয়ে বলি। ও ছোটবেলায় এরকম ছিল না। টাকার নেশায় রক্ত মাংসের মানুষ থেকে একটা দানবে পরিণত করেছে। শোনো, তুমি যদি রাত 11টার মধ্যে বাড়ি না ফেরো, আমি এক মুহূর্ত দেরি করব না। আমি সরাসরি অনিন্দাকে ফোন করব। অনির্বাণটাই আমাদের শেষ কথা। দেখি দেখি হয়তো ঠিক হয়ে যাবে। কথা বলে হয়তো মানুষ হবে। সেদিন সারা রাত ও বাড়ি ফেরেনি। আজ 7 দিন হয়ে গেল, ও আজও বাড়ি ফিরল না। পুলিশকে জানিয়েছেন তো?
জানিয়েছিলাম, ওনারা তদন্ত করছে, ওনারা এখনো কোনো ফুল দিতে পারেননি। ঠিক আছে, ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না, আমি দেখছি। আজ আসি, আবার আসবো। পুলিশ তো কাল সারা দুপুর সিসিটিভির ফিতে টেনে গেল বাবু, পুরা কাঁচের ভেতরের ছবিটাই খোঁজে, কিন্তু রক্ত মাংসের হাড়ের কাঠামোটা ওদের চোখে পড়ে না। ছবি অনেক সময় সত্যি গোপন করে মাধব, কিন্তু স্পর্শ মিথ্যে বলে না। ওই রাতে কি হয়েছিল মাধব? রাত তখন 11:15। চারুবাবু নামছেন দেখে আমি গেটটা খুলে যাওয়ার জন্য এগিয়ে গিয়েছি। আমার হাতের তালুটা গেটটা স্পর্শ করেছিল। এমন সময় উপাস থেকে আরেকটা হাত এসে আমার হাতের উপর রাখ। হাত দেখলে মানুষের কুষ্টি বলে দেওয়া যায় বাবু। চারুবাবুর হাত ছিল চওড়া, খসখসে আর রোমশ, কিন্তু সেই রাতে গেটের হ্যান্ডেলটা যে এসে ধরলো, সেই হাতের আঙুলগুলো কিন্তু ছিল লম্বা। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ওনার আঙুলের গঠন দেখে অন্ধকারে চিনেছিলেন যে ওটা চারুবাবু নয়? না, ঠিক দেখে নয় বাবু, অনুভব করেছি। খুব ধীরে ধীরে সাবধানে গেটটা খুলেছি। আচ্ছা, চারুবাবু কি কোনো কথা বলেছিলেন? না বাবু, মাথা নিচু করে গটগট করে বেরিয়ে গেলেন। ট্যাক্সি ডাকতে সময়টুকু পর্যন্ত দিলেন। ট্যাক্সি ডাকেনি কেন জানিস? অপরাধী নিজেই চারুবাবু সেজে বেরিয়ে গেছিল। হয়তো পরে কোট আর চশমাটা ফেলে দিয়ে আবার ফিরে এসেছিল। নিখুঁত ছক। চল একটু চারুবাবুর বাড়ি থেকে ঘুরে আসি। বাবু, আরে অনির্বাণ বাবু, আসুন আসুন, বসুন। ও হঠাৎ কি মনে করে আমার বাড়িতে পায়ে তুলো? আচ্ছা, সঙ্গে এই ছেলেটি কে? ও আমার ভাইপো। আচ্ছা, ও হলো ডিজিটাল ইন্ডিয়ার জ্যান্ত প্রতীক। আমার মতন কাগজে হিজিবিজি কাটে না। মিস্টার পাল, ক্যালকাটা ব্যাংকের ম্যানেজার চারু চ্যাটার্জি গত সপ্তাহ থেকে নিখোঁজ। ওনার স্ত্রী নন্দিনী দেবী আমাকে হায়ার করেছে। ডিটেকটিভ নিয়োগ। আচ্ছা অনির্বাণ বাবু, এই ডিটেকটিভ নিয়োগ মানে টাকা পয়সা নষ্ট করা নয় কি? আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? বৃষ্টির একটা নিজস্ব ছন্দ আছে, তাই না অনির্বাণ বাবু? সন্ধ্যের চেয়েও বেশি আছে কোনো ঘটনাকে রহস্যময় করে তোলার খবর। যেমন গত শুক্রবারের কথাই ধরুন, চারুবাবু যখন আপনার ফ্ল্যাট থেকে বেরোচ্ছিলেন, তখন তখন কি বৃষ্টি হচ্ছিল? না, আকাশ পরিষ্কার ছিল। আপনি কি ওদিন কলকাতায় ছিলেন না? ছিলাম, তাই তো আপনাকে প্রশ্নটা করলাম দেবাশিস বাবু। কারণ সিসিটিভি বলছে রাত 11:16-তে চারুবাবু যখন আপনার ফ্ল্যাট থেকে বেরিয়েছিল, তখন ওনার গায়ে রেনকোট ছিল। আকাশ পরিষ্কার থাকলে উনি রেনকোট কেন গায়ে দিয়েছেন?
ওটা রেনকোট নয়, ওটা একটা হুডি পরেছিল। আসলে চারুর একটু ঠান্ডার ধাত ছিল, এটা আমাদের যে পরিচিত, এটা সবাই জানে। ওই ফাল্গুনের মাঝামাঝি বৃষ্টিতে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। হুডিটা কি হাঁটু পর্যন্ত ছিল বাবু? আরো একটা বিষয়, চারুবাবু শীতকাতরে ছিল ঠিকই, কিন্তু চারুবাবু কোনোদিন ওভাবে মাথা নিচু করে হাঁটতেন না। ওরা হাঁটার মধ্যে একটা ঋজুতা ছিল। অথচ সিসিটিভিতে যে লোকটাকে দেখা যাচ্ছে সে যেন লুকিয়ে পালাচ্ছে। আপনি বলছেন চারুবাবু আপনার ফ্ল্যাট থেকে রাত 11:15 বেরিয়েছিলেন, কিন্তু ওনার ফোন রাত 10:40 পর থেকেই বন্ধ। কেন? ব্যাটারি শেষ হতে পারে, ও সুইচ অফ করে রেখেছিল। আমরা একসঙ্গে ডিনার করলাম, করে বেশ কিছু কথাবার্তা হলো, হয়ে ওর মতো বেরিয়ে গেল। বাবু, চারুবাবুর পায়ে একটা পুরনো লিগামেন্ট ইনজুরি ছিল, উনি সেই জন্য একটু খুঁড়িয়ে হাঁটতেন। অথচ আপনার দারোয়ান সিঁড়ি দিয়ে যাকে নামতে দেখেছিল সে খুব দ্রুত নামছিল। আর একটা কথাও সে বলেছে। কি কথা? সেদিন যে নামছিল তার আঙুলগুলো ছিল লম্বা, অথচ চারুবাবুর হাত ছিল ছোট এবং লোমশ। জ্যাঠামণি, সিসিটিভি ফুটেজে টাইম স্ট্যাম্প এডিট করা হয়েছে। বুঝিয়ে বল। সিসিটিভিতে যখন চারুবাবুকে বেরোতে দেখা যাচ্ছে তখন তার পেছনের একটা ঘড়ির কাঁটা দুবার এগিয়ে আবার 1 সেকেন্ড পিছিয়ে গেল। অর্থাৎ দেবাশিস পাল নিজের ডিজিটাল ল্যাব ব্যবহার করে ওই অংশটা লুপ করেছিলেন। আসল লোকটা যখন বেরিয়েছিল সে চারু চ্যাটার্জি নিজে নাকি দেবাশিস পাল, সেইটাই এই মাস্কিং এর আড়ালে ঢাকা পড়ে গেছে। কিন্তু ওজনের পার্থক্যটা ঢাকবে কি করে? ওইটাই মাস্টার স্ট্রোক। লিড সেন্সরের ডেটাবেসটা মনে হয় হ্যাক করা হয়েছে, কিন্তু দেবাশিস জানতেন না যে ওই লিফটটা অ্যানালগ মেকানিজমে কাজ করে। প্রেসার প্লেটের রিডিং বলছে ওই রাতে 11:20 যে নেমেছিল তার ওজন চারুবাবুর চেয়ে অন্তত 10 কেজি কম ছিল। অর্থাৎ যে বেরিয়েছিল সে দেবাশিস নিজে। চারু তখন ওপরেই ছিল, মৃত অথবা সংজ্ঞাহীন। জ্যাঠামণি, দেবাশিস পালের মতন একজন ইগোসেন্ট্রিক মানুষের কাছে চারুবাবুর একা ফাইল নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। দেবাশিসের একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে। ও সবকিছুকে স্থির করে রাখতে চায়। ও শুধু বোঝে কনফাইনমেন্ট বা আবদ্ধতা। ও হয়তো চারুকে সরাতে চায়। ও চেয়েছিল চারুকে নিজেরই একটা অংশ করে নিতে। জেঠুমানি, এটা দেখো, গত 6 মাসে দেবাশিস পালের ব্যক্তিগত গ্যালারিতে যত পাথর ও ফাইবার গ্লাস ইম্পোর্ট হয়েছে তার ইনভয়েস গুলো খুবই অস্পষ্ট। ডেটা বলছে ও ইদানিং এমন সব কেমিক্যাল আর রেজিন ফাইবার অর্ডার দিচ্ছে যেগুলি হিউম্যান গ্রেড প্রিজার্ভেশনের কাজে লাগে। আচ্ছা, ভাস্কর যে এসবের কাজ। চল, নন্দিনী চ্যাটার্জিকে কথা দিয়েছি, তার খড়কুটো আমি খুঁজে এনে দেবো। হ্যাঁ, চলো। চারুবাবু সেদিন বিকালে আমাকে ফোন করেছিল। ও বলছিল দেবাশিস পাল নাকি ওকে হুমকি দিয়েছে। চারুবাবু ভয় পাচ্ছিল। হয়, চারুর মতো সাহসী মানুষ। দেবাশিস পাল ব্যাংক থেকে যে 50 কোটি টাকা ধার নিয়েছিলেন তার কোনো হদিশ নেই। যতবার ও ইনভেস্টিগেট করতে যাচ্ছিল
গতবার ওকে বলা হচ্ছিল, চারু বেশি এগিয়েও না, সামনে অন্ধকার। যেটা বলি, দেবাশিস পালের আর্ট গ্যালারিতে গত 3 বছরে 15টা ফাইবার গ্লাসের মূর্তি এসেছে। আর প্রতিবারই ব্যাংকের অডিট ডেটের ঠিক আগে। এটা কি কোইন্সিডেন্স? যেটা বলি, গত সপ্তাহে দেবাশিস পালের ব্যক্তিগত আর্ট গ্যালারিতে একটা বড় ফাইবার গ্লাসের বুদ্ধ মূর্তি আছে, যেটার 25 কিলো ওজন হওয়া উচিত। কিন্তু গতকাল রাতে যখন সেটা সরানো হয়, লিড সেন্সর শো করছিল সেটার ওজন 85 কিলোর উপর চলে গেছিল। ইন্টারেস্টিং। দেবাশিস পাল একজন বড় শিল্পী জানতাম, কিন্তু ও এখন মোমেন্টাম আর ভলিউমের খেলাটা ভালোই খেলছে। দেবাশিস পাল যা বলছে তাতে খটকা আছে। দেবাশিস পালের কয়েকটি বেনামী কোম্পানি চারুবাবুর ব্যাংক থেকে কয়েক কোটি টাকার লোন নিয়েছিল, যার কিন্তু কোনো কোল্যাটারাল নেই। দেবাশিস যখন সিগারেট ধরিয়েছিল, আমি ওর হাতের আঙুলগুলো দেখেছিলাম, খুব লম্বা আঙুল। ও, তুমি দারোয়ানের ক্লুটা মেলাচ্ছ? হ্যাঁ, মাধব বলছিল চারুবাবু যখন সেদিন রাতে নেমেছিল, মাধব ওর হাতের আঙুলের দিকে তাকিয়ে অবাক হয়েছিল, কারণ চারুবাবুর হাত ছিল চওড়া আর লোমশ। বুঝলি অর্ক, মানুষ যখন খুব নিখুঁত অভিনয় করে সবকিছু বদলে দিতে পারে, কিন্তু তার হাতের গড়ন সে বদলাতে পারে না। আরে অর্ক, তুই এখনো তৈরি হসনি? যেটা বলি, এখন আমি কোথায় যাব? আরে দার্জিলিং যাওয়ার আগে নাটকের শেষ দৃশ্যে সাক্ষী হতে হবে না? মানে? আজ সকালবেলা দেবাশিস পালের কুলি একটা বড় ট্রাঙ্ক নিয়ে ওর আর্ট গ্যালারির স্ট্রং রুমে ঢুকেছে। চল চল। গুড আফটারনুন দেবাশিস বাবু, আবার আপনার কাছে আসতে হলো। এই কি, আবার আপনারা এখন? কেন, খুব অসুবিধা করলাম কি? অবশ্যই, আমি এখনই বেরিয়ে যাব। আমার প্যারিস যাওয়ার টিকিট কনফার্ম। 3 মাসের জন্য আমি কলকাতায় থাকছি না। বেশ, তো তার আগে আপনাকে থানায় যেতে হবে, নিচে গাড়ি তৈরি আছে। আপনি কি পাগল? আমার বেশ কিছু এক্সিবিশন আছে প্যারিসে। পাগল নই মিস্টার পাল, আমি গোয়েন্দা। আর আমি যখন আপনাকে থানায় যেতে বলছি, তখন আপনাকে যেতেই হবে। শুনুন অনির্বাণ বাবু, আমার দেরি করার মতো সময় নেই হাতে। আর্ট গ্যালারিতে বেশ কিছু কাজ আমার এখনো বাকি রয়েছে। আমায় এক্ষুনি আর্ট গ্যালারিতে যেতে হবে। আজ সকালেই তো পুলিশ আর্ট গ্যালারি সিল করে দিয়েছে। মানে? তার মানে আপনার আর্ট গ্যালারির একটা মূর্তির ভেতর থেকে চারু চ্যাটার্জির দেহটা পাওয়া গেছে। আপনি ভেবেছিলেন 3 মাস পরে সবাই এটা ভুলে যাবে, তারপর আপনি মূর্তিটা সরিয়ে ফেলবেন। অনির্বাণ বাবু, আমাকে আটকানো অত সোজা নয়। আচ্ছা যেটা বলি, দেবাশিস পালের ভুলটা কি ছিল বলতো? ওর সব থেকে বড় ভুল ছিল ও মানুষকে দাবার ভূতি ভাবতো, কিন্তু মানুষের ওই সহজাত পর্যবেক্ষণের চোখ, যেমন দারোয়ান মাধবের পর্যবেক্ষণ,
যেটা কোনো ছক দিয়ে আটকানো যায় না। আচ্ছা জ্যাঠামণি, চারুবাবু কি জানতেন যে ওনার মৃত্যু অবধারিত? না রে অটো, ও জানতো না। ওর বিশ্বাস ছিল বন্ধুত্বের উপর, আর দেবাশিস পালের বিশ্বাস ছিল নিজের বুদ্ধির উপর। দেবাশিস পাল পুলিশের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে তাতে ঠিক কি হয়েছিল সেটার একটা পরিষ্কার ছবি আমাদের সামনে এসেছে। ওই দিন ব্যাংকের ছুটির পরে চারুবাবু দেবাশিস পালের কাছে গিয়েছিলেন। চারুবাবু ওই দিন কিছুটা উত্তেজিত ছিল। চারুবাবু যখন দেবাশিস পালের সঙ্গে দেখা করতে গেলেন তখন দেবাশিস পাল রিল্যাক্স করছিলেন। ওটা দেখে চারুবাবু হয়তো আরো উত্তেজিত হয়ে পড়েছিলেন। ওই চারু, বস বস। বসতে এখানে আমি আসিনি। এই ফাইলটা কাল অডিটে যাবে। তোর জালিয়াতি সব শেষ, তোর যে অনিবার্য। এই অডিট ফাইলে তোর নাম আমি স্পষ্ট করে লিখে দিয়েছি। তুই বড্ড বেশি কথা বলিস চারু। আয় বস বস। শোন চারু, জেলটা বড্ড নোংরা জায়গা। আমার মতো মানুষের জগৎ ওটা নয়। খাবি? না, ভেবেছিলাম বন্ধুত্বের খাতিরে তুই আমার সঙ্গে থাকবি, কিন্তু না, তুই বড্ড নীতিবাদ হয়ে গেছিস রে। মিথ্যে জ্ঞান আমাকে দিতে হবে না। আজ রাতটা অপেক্ষা কর, কাল সকালে দেখবি পুলিশ এসে তোর দরজায় করা নাড়ছে। আর চলি, কোর্টে দেখা হবে। দাঁড়া চারু, তোর অনেস্টির পুরস্কারটা নিয়ে যা। চারুবাবু ওই দিন নিজেকে বাঁচানোর কোনো সুযোগই পাননি। দেবাশিস পাল জানতেন যে দেহ লোপাট করা অত সহজ নয়, তাই দেহটাকে টেনে নিয়ে গিয়ে নিজের সদ্য তৈরি করা ফাঁপা ফাইবার গ্লাসের একটা বুদ্ধ মূর্তির ভেতরে দেহটাকে ঢুকিয়ে দিয়ে রেজিন আর পেন্টিং দিয়ে দেহটা এমন ভাবে সিল করে দিলে যাতে ওটা বাইরে থেকে বোঝা না যায়। তারপর দেবাশিস পাল চারুবাবু সেজে দারোয়ানের সামনে থেকে বেরিয়ে গিয়ে আবার মাঝরাতে পেছনের দরজা দিয়ে বাড়িতে ফিরে গেলেন। অভিনয়টা ভালোই ছিল, কিন্তু দারোয়ান মাধবের পর্যবেক্ষণ ক্ষমতার কাছে নিজেকে লুকোতে পারেননি। দারোয়ান মাধব যদি কিছু বুঝতে না পারত তাহলে আমার কাজটা আরো কঠিন হয়ে যেত। জেঠুমণি, এই কেসটা সলভ করতে গিয়ে কিন্তু আমার অন্তত 500 ক্যালোরি বার্ন হয়েছে। এবার একটা ডাবল চিজ বার্গার আর একটা বিরিয়ানি কিন্তু আমার পাওনা। হবে রে পাগলা, হবে। চল, আগে নন্দিনী চ্যাটার্জিকে একটু সামলাতে হবে। অনেক সময় সত্যের দাম রক্ত দিয়ে চোকাতে হয়। চল, নন্দিনী চ্যাটার্জি বাড়ি যেতে হবে।